আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও কৃষিখাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। একুশে টেলিভিশনের দর্শক শ্রোতাকে স্বাগত। আমরা সবসময় একটা কথা বলি যে ব্যবসায়ীদের হাত ধরেই দেশের অর্থনীতি চালিত হয়। তো একটু জানতে চাই, অনেক কিছুই পজিটিভ, রিজার্ভ, রেমিটেন্স পজিটিভ, কিন্তু মূল্যস্ফীতি বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আমি একটু জানতে চাচ্ছি, মানে ব্যবসা কেমন হচ্ছে, একটু কি ব্যবসার আতঙ্কিত কিনা, সার্বিকভাবে একটু জানতে চাই। আমরা জানি গ্যাস, বিদ্যুৎ অথবা র মেটেরিয়ালসের দাম বাড়ছে, সব কিছু মিলে একটু জানতে চাই। আপনি সঠিক বলেছেন, ব্যবসা মানে হলো বিনিয়োগ, ব্যবসা মানে হলো প্রবৃদ্ধি। তো এগুলোর সঙ্গে সরাসরি জড়িত হলো, বিনিয়োগের সাথে জড়িত হলো কর্মসংস্থান। একদম। তো যখনই আপনার একটা পরিবেশ থাকে যেখানে বিনিয়োগকারী তার বিনিয়োগটাকে নিরাপদ মনে করে এবং বিনিয়োগটাকে আকর্ষণীয় মনে করে যে সেক্টরে, যে দেশে, তখন বিনিয়োগকারীরা সেই ক্ষেত্রে বিনিয়োগ করে। আমাদের দেশের বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা সংস্কারের কাজে হাত দিয়েছি। আমরা ব্যাংকিং ব্যবস্থাপনা, যেখানে মাধ্যমে আমরা যেগুলো জেনেছি, ব্যাংকিং ব্যবস্থাপনায় আমাদের অনেক ত্রুটি সংশোধন করতে হচ্ছে। মানে নতুন নতুন ডাটা পাচ্ছি আমরা, রিয়েল ডাটাটা কিন্তু এখন পাচ্ছি আমরা, আগে যেটা। তাহলে সেই সংস্কারের মধ্যে একজন বিদেশি বিনিয়োগকারী তিনি প্রথমত দেখবে যে তার বিনিয়োগটা কোন দেশে, কোন সেক্টরে বিনিয়োগটা নিরাপদ, লাভজনক, সুরক্ষিত, এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানকার ইউটিলিটি, গভর্নমেন্টের যে রেগুলেটরি যে ব্যারিয়ার আছে কি নাই, সেই বিনিয়োগ করতে যে তাকে ওয়ান স্টপ সার্ভিস না অনেক সংস্থার সঙ্গে যুক্ত করতে হয়, এই সমস্ত তুলনামূলক সুবিধাটা একজন বিনিয়োগকারী অন্য ফরেন বিনিয়োগকারীর ক্ষেত্রে, যারা বিদেশি বিনিয়োগকারী, উনি তুলনা করে অনেকগুলো দেশের মধ্যে কোন দেশে তুলনামূলকভাবে তার বিনিয়োগটা নিরাপদ, লাভজনক এবং টেকসই। একদম। সেই বিচার বিশ্লেষণে এখন আমাদের দেশে বিনিয়োগের পরিবেশ আমাদের তৈরি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাদের বিনিয়োগটা আমরা তথ্য উপাত্ত থেকে আমরা দেখতে পাচ্ছি। গত দুদিন আগেই একটা জাতীয় দৈনিকের হেডলাইন করেছে যে আমাদের প্রবৃদ্ধি হলো 1.81%। তার মানে বিনিয়োগটা আমাদের হয় নাই। বিনিয়োগ না হওয়ার কারণে কর্মসংস্থান সুযোগটা সৃষ্টি হয় নাই। কর্মসংস্থান সুযোগ সৃষ্টি না হলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় নাই। ফলে এর সাথে কিন্তু ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির সম্পর্ক আছে। মানুষের ইনকামের সঙ্গে যদি দ্রব্যমূল্যের যদি সমন্বয় না হয়, আপনার ইনকাম বাড়ে নাই, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু মানুষের জনজীবনের উপরে এটা কিন্তু একটা অনেক বড় মানে প্রভাব ফেলে। তো এটা ক্ষেত্রে কি করা যায় আসলে, সরকারি বেসরকারি ভাবে কি করা যায়? না, আমার সরকার তো উদ্যোগ নিচ্ছে। ধরেন মুদ্রাস্ফীতিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং মাননীয় অর্থ উপদেষ্টা, এনারা কিন্তু দ্রব্যমূল্য এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয়, তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে আমরা এগুলো সহনীয় পর্যায়ে আনছি এবং ভবিষ্যৎ ভালো হবে। এটা 2-3 ধরনের কার্যকরী পদক্ষেপ আছে। একটা সাধারণ পদক্ষেপ যেটা সরকারের সংকুচিত মুদ্রা অর্থনীতি, যেটা ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বৃদ্ধি করা, এগুলোর মধ্য দিয়ে যে টাকার যে ক্রয় ক্ষমতা থাকে, সেই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণেই বাজারে যে ওই টাকা দিয়ে সেই আগের মতো আর সে পণ্য ক্রয় করতে পারে না। এই টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার জন্যই সংকুচিত অর্থনীতি এবং আপনার ব্যাংকের রেট অফ ইন্টারেস্টকে কমানো, এটা একটা যৌক্তিক এবং অর্থনৈতিক সমীকরণ থেকেই এটা আসে। কিন্তু এর বাহিরে যেটা দীর্ঘমেয়াদীভাবে মুদ্রাস্ফীতিতে যেটা প্রভাব ফেলতে পারে, সেটা হলো আপনার উৎপাদন বৃদ্ধি করতে হবে। উৎপাদন যখন বৃদ্ধি পাবে, তখন বাজারের সরবরাহ ব্যবস্থাপনার যেগুলো ত্রুটি বা ধরুন সিন্ডিকেট যেটাই থাক না কেন, সেগুলো ভেঙে যাবে। তো উৎপাদন বৃদ্ধি করতে গেলে আমাদের অগ্রাধিকার খাতগুলোকে
সবার আগে চিহ্নিত করতে হবে। আচ্ছা, এটা কিন্তু কোনো বিনিয়োগকারীর কাজ না, কোনো ব্যবসায়ী নেতার কাজ এটা না, অগ্রাধিকার খাত চিহ্নিত করা। রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রকে নির্ধারণ করে দিতে হয় যে আমরা আগামী 5 বছর বা 10 বছর বা 20 বছরে বা 1 বছরে আমরা কোন সেক্টরকে আমরা আমদানির পরিবর্তে আমরা এখানে উৎপাদন করব, এবং যে সমস্ত শিল্প ইতিমধ্যেই আমাদের দেশে আছে উৎপাদনকারী কলকারখানা, সেই কলকারখানাকে নিরাপত্তা দেওয়া, প্রোটেকশন দেওয়া, আমদানির বিকল্প পণ্য যারা তৈরি করে তাদেরকে বিদেশি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। তাকে যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে আপনার অর্থনীতিতে এই আমদানি নির্ভরশীলতা, মানে আমরা 54 বছরেও পরেও আসলে আমদানি নির্ভরশীল একটা কান্ট্রি, আসলে আমদানি নির্ভরশীলতা বের হওয়া যায় না। এবং গরিব দেশ চেনার অনেকগুলো লক্ষণ আছে। একটা প্রধান লক্ষণ হলো ওই দেশের আমদানি বেশি না রপ্তানি বেশি, এবং কোন পণ্য আমদানি করে। তারা কি মৌলিক পণ্যগুলো আমদানি করে নাকি ফাইনেস্ট টেকনোলজি আমদানি করে। তা আমাদের দেশের আমদানি করতে হয় রেডি টু ইউজ এ ধরনের পণ্য, আমাদেরকে আমদানি করতে হয় কাঁচামাল, যেগুলো গরিব দেশের লক্ষণ। সেই লক্ষণ থেকে চিহ্নিত করেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন সেক্টরকে অগ্রাধিকার দেব। এটা কিন্তু সম্পূর্ণ সরকারের কাজ, সিভিল ব্যুরোক্রেটসদের কাজ এবং পলিটিশিয়ানদের কাজ। এটা আপনার কোনো মিলিটারি ব্যুরোক্রেটসের কাজ এটা না, কোনো ব্যবসায়ী নেতার কাজ এটা না। ব্যবসায়ী বিনিয়োগ যেখানে তার সহজ আছে, লাভজনক আছে, সেখানে যাবে, কিন্তু রাষ্ট্রকে দিক নির্দেশনা দিতে হবে সে কোন জায়গায় বিনিয়োগ করতে চায়। এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলোকে আরো ভালো করতে হবে, স্বয়ংসম্পূর্ণ করতে হবে। আমরা এসব বিষয়ে আরো অনেক কথা শুনবো। ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ বিজনেস সঙ্গে আছি রহমান রনব। দর্শক, বিরতির আগে দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও কৃষিখাত নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমানের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। আমরা বিরতির আগে অগ্রাধিকারমূলক সেক্টর নিয়ে কথা শুনছিলাম। তো একটু জানতে চাইবো যে আপনি তো বেশ কিছু কমিটিতে আছেন, যেমন এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কমিটিতে আছেন, ড্রাগ কন্ট্রোল কমিটিতে আছেন, ঔষধ শিল্প সমিতিরও আপনি নেতা। একটু জানতে চাইবো যে অগ্রাধিকারমূলক আসলে সেক্টর কোনগুলো আসলে হওয়া উচিত। আসলে অগ্রাধিকার খাতের মধ্যে ধরুন শিল্প খাত একটা আছে, সেবা খাত আছে এবং কৃষি খাত আছে। এই তিনটা হলো আমাদের বৃহত্তর খাত হিসেবে যদি চিহ্নিত করেন, আমাদের তিনটা খাত। তিনটা খাতের মধ্যে যদি আপনি কৃষি খাতকে যদি আপনি আসেন, তাহলে কৃষিতে অনেক শিল্প কলকারখানা করার সুযোগ আছে। যেহেতু কৃষির উপকরণ দ্বারা যে সমস্ত শিল্প হতে পারে, যে কৃষকের উৎপাদিত পণ্য দ্বারা শিল্প হতে পারে, কৃষকের উৎপাদনের কাজে ব্যবহার হয় এই ধরনের উপকরণ বা যন্ত্রপাতি, এগুলো শিল্প হতে পারে। লাইট ইঞ্জিনিয়ারিং, যেগুলো আমাদের দেশে ধরেন শিল্প কলকারখানা করা মানেই হলো যন্ত্রপাতি, মেশিনারিজ, যেগুলোতে আমরা কিন্তু 16 আনা আমরা এগুলো আমদানি করে নিয়ে আসি। কিন্তু অনেক মেশিনারিজ ইকুইপমেন্ট আছে যেটা আমাদের দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে, ধরেন ধোলাইখাল, জিঞ্জিরা, এগুলোতে বগুড়াতে আছে, এই জায়গাগুলোতে যারা করছে তাদেরকে প্রযুক্তি এবং অর্থনৈতিক সাপোর্ট দিয়ে এই শিল্পগুলো গড়ে উঠতে পারে। আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমাদের আরও সম্ভাবনা আছে। আমাদের হেলথ কেয়ার সেক্টর, যেটা স্বাস্থ্য সেবা, আমাদের হসপিটালগুলো আমরা করোনার সময় দেখেছি যে আমাদের দেশে ঢাকা ছাড়া বাংলাদেশের যে জেলা পর্যায়ে যে সমস্ত হসপিটাল আছে, সেই হসপিটালে কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগে যে স্বাস্থ্যগত ঝুঁকির যদি কোনো নতুন ধরনের রোগবালাই আসে, তাহলে কিন্তু ওই হসপিটাল সেটা ব্যবস্থাপনার জায়গাটা আমাদের উন্নত করতে হবে। এবং এখানে বিনিয়োগ করার অনেক বড় সুযোগ আছে, দেশীয় এবং বিদেশি বিনিয়োগের সুযোগ আছে। আমাদের একটি যে পর্যটন, যদি সেবা খাতে যান, পর্যটনের একটা অপার সম্ভাবনা আছে। আমাদের দেশীয় মানুষেরই পর্যটক হিসেবে যাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে কিন্তু এই জায়গাটা তাদের মধ্যে একটা সচেতনতা আসছে যে বছরে ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া। এই সেক্টরকে যদি নিরাপদ করা যায় এবং এটা যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা যায়, তাহলে কিন্তু এই সেক্টরে আমাদের প্রচুর দেশীয় পর্যটক এবং বিদেশিদেরকেও আকৃষ্ট করা যায়। আমাদের আশেপাশের দেশে যে সমস্ত কান্ট্রি আছে,
যেমন ধরুন এখানে শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, মালদ্বীপ আছে, ভারত আছে, এগুলোতে কিন্তু প্রচুর মানে অসংখ্য পর্যটক, তাদের অর্থনীতির শ্রীলঙ্কা ঘুরেই দাঁড়ালো পর্যটন শিল্প দিয়ে। এই পর্যটকরা, পর্যটন পিপাসু মানুষগুলো তারা কিন্তু প্রকৃতির সাথে থাকতে চায়, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চায়। সেই প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু অপার সম্ভাবনার জায়গা কিন্তু আমাদের পর্যটনের, যে আপনি কক্সবাজার, তারপরে আমাদের সুন্দরবন, আমাদের সিলেট, এগুলো অসংখ্য জায়গা আছে এবং প্রাকৃতিক নিদর্শন। বগুড়াতে কিছু 1000 বছর আগের কিছু সংস্কৃতি আছে, আচ্ছা, বিশ্ববিদ্যালয় আছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। এগুলোকে জনপ্রিয় করে তোলার জন্য এই যে আশেপাশে দেশে যে লক্ষ লক্ষ পর্যটক আসে, তারা যাতে ওই দেশ থেকে আমাদের দেশে আসাটাকে নিরাপদ মনে করে এবং তাদের পর্যটন পিপাসার সাথে সম্পৃক্ত যে সমস্ত সুবিধা, যেটা আমাদের দেশের সংস্কৃতির সাথে মিলিয়েই সুবিধা দিতে হবে, আমরা তো পাশ্চাত্যের সুবিধা এখানে দিতে পারবো না, সেগুলো মানুষ কিন্তু লোকাল কালচারটাই দেখতে আসবে। তো আমাদের এই কৃষি ট্যুরিজম হতে পারে, কৃষক কিভাবে তার জীবন সংগ্রাম পাড়ি দিচ্ছে চর অঞ্চলে, সেখানে যদি আমরা বিদেশি পর্যটক, দেশীয় পর্যটককে নিয়ে যেতে পারি, চরের মানুষের জীবনযাপনটা কেমন, তাদের যে সুখ সম্ভোগ এবং তাদের প্রতিনিয়ত জীবন সংগ্রাম সেগুলো কেমন, এগুলোকে যদি আমরা জনপ্রিয় করতে পারি, আমাদের অর্থনীতির কিন্তু এখনও সেবা সেক্টরই কিন্তু বড়। ধরুন ইন্ডাস্ট্রি থেকে আমাদের প্রায় 33% বা 34% আসে, 50%-এর ওপরে আসে হলো আপনার সেবা খাত থেকে এবং কৃষি খাত থেকে আসে 11%। এই হলো আমাদের অর্থনীতির সার্বিক চিত্র। তাহলে আমরা যদি আমাদের দেশের অর্থনীতির প্রবৃদ্ধির কথা ভাবি, তাহলে আমাদের এই সেক্টর ওয়াইজ অগ্রাধিকার খাতগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি কর্তা ব্যক্তি আছেন, তেনারা তো ধরেন হলো অনেক প্রাজ্ঞ, অনেক বেশি লেখাপড়া জানা। পাবলিক সার্ভিস কমিশনটা করা হয়েছে দেশের মেধাবী ছাত্রদেরকে যাতে এখানে নিয়োগ দেওয়া যায়, সেই মেধাবীরাই কিন্তু আমাদের সিভিল ব্যুরোক্রেটস। তাদের কিন্তু মাথা খাটায় বের করতে হবে যে আমাদের দেশের অগ্রাধিকার খাত কোনটা কোনটা হতে পারে, এবং রাজনৈতিক নেতারা এটাকে সমর্থন দিলেই এই দেশ কিন্তু এগিয়ে যাবে। একদম 30 সেকেন্ড জানতে চাইবো যে 2024 তো অনেক ঘটনাবহুল ছিল, 25-এর প্রত্যাশা কি, সংস্কার কোথায় কোথায় আসলে হওয়া উচিত? যদি আমি এক কথাই বলি, তাহলে সারা পৃথিবীতে যেটা পরীক্ষিত ব্যবস্থাপনা সেটা হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে জনগণের প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে। আচ্ছা, এটা হলো আপনার মীমাংসিত বিষয়। আচ্ছা, আপনার আমাদের পৃথিবীতে এর বাহিরে মার্ক্সবাদ, আপনার ওই মাওবাদ, বিভিন্ন বাদ কিন্তু আসছে, যে তারা মনে করেছে তাত্ত্বিকভাবে যে সমাজতান্ত্রিক ধারণা, শ্রমবন্টন এবং অর্থের বন্টন যদি সমান করা যায় তাহলে মানুষের দারিদ্র্য থাকবে না, কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়েছে যে এটা কার্যকরী নয়। তাহলে কি আপনারা খুব দ্রুত একটা নির্বাচন চাচ্ছেন কি? আমরা ব্যবসায়ীরা আমরা চাবো যে ব্যবসার পরিবেশ যেটা, যাতে এখানে কোনো রাজনৈতিক স্থিতিশীলতাই হলো ভালো ব্যবসার পূর্ব লক্ষণ। আচ্ছা, সেই রাজনৈতিক স্থিতিশীলতা যাতে কখনোই ব্যাহত না হয় এবং রাজনৈতিক নগ্ন যে হস্তক্ষেপের কথা আমরা বলি সেটা যেন এখানে না আসে, ব্যবসায়ীদের উপর যেন না আসে। আপনি যদি গভর্নমেন্ট, যদি আপনার পপুলার মাস পিপলের প্রতিনিধি যদি গভর্নমেন্টে থাকে, তাহলে কিন্তু সেই দেশে কোনো গণ্ডগোল হওয়ার সুযোগ নেই। তাই আইনের শাসন, অর্থনৈতিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এটাই হলো রাষ্ট্র পরিচালনার মুখ্য উপায়। আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও কৃষিখাত নিয়ে কথা বলছিলেন ওয়ান ফার্মা ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো। একশো বিজনেসে দেখার আমন্ত্রণ রইল, এর সঙ্গেই থাকুন।